আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি নুরুল্লাহ সালেহ মাবরুর। আজকের ক্লাসে আমরা মূলত প্লাস্টিড নিয়ে আলোচনা করব। কোষ এবং এর গঠন যে চ্যাপ্টারটা রয়েছে বোটানির, সেই চ্যাপ্টারটার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে প্লাস্টিড। এই প্লাস্টিড জিনিসটা আসলে কি? এই প্লাস্টিডটা হচ্ছে মূলত উদ্ভিদের একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু, যেটা আসলে প্রাণী দেহে থাকে না। প্রাণী দেহের মধ্যে প্লাস্টিড বিদ্যমান থাকে না। এই প্লাস্টিডের মধ্যেই কিন্তু রয়েছে ক্লোরোপ্লাস্ট, যে ক্লোরোপ্লাস্টটা সালোক সংশ্লেষণে সহায়তা করে। এই প্লাস্টিডের মধ্যে রয়েছে লিউকোপ্লাস্ট, এই প্লাস্টিডের মধ্যে রয়েছে ক্রোমোপ্লাস্ট। দেখো, এখন এই প্লাস্টিডটাকে আমরা যদি শ্রেণী বিন্যাস করি তাহলে এই প্লাস্টিডটা কয় ভাগে বিভক্ত? একটা হচ্ছে বর্ণযুক্ত প্লাস্টিড, আরেকটা হচ্ছে বর্ণহীন প্লাস্টিড। বর্ণযুক্ত প্লাস্টিড এবং বর্ণহীন প্লাস্টিড। এই বর্ণহীন প্লাস্টিড যেটা, সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট। শুধুমাত্র একটাই প্রকার বর্ণহীন প্লাস্টিডের মধ্যে, একটাই প্রকার, সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট। এবং বর্ণযুক্ত প্লাস্টিডের মধ্যে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্ট। এই যে এখানের মধ্যে আমরা বলছি ক্রোমো, এই যে ক্রোমোপ্লাস্ট, ক্রোমো মানে হচ্ছে এখানের মধ্যে যে ক্রোমো মানে হচ্ছে রঞ্জক পদার্থ। ক্রোমো মানে হচ্ছে রঞ্জক পদার্থ, অর্থাৎ যে সমস্ত পদার্থগুলো বর্ণ প্রদর্শন করে বিভিন্ন রকমের বর্ণযুক্ত বিভিন্ন রকমের বর্ণ প্রদর্শন করবে, রঞ্জক, রঙিন, রঙিন। ঠিক আছে, এখন দেখো, এটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। এই ক্রোমোপ্লাস্ট প্রধানত কয় ধরনের? 4 ধরনের। একটা হচ্ছে রোডোপ্লাস্ট, আর একটা হচ্ছে ফিওপ্লাস্ট, জ্যান্থোপ্লাস্ট এবং কেরোটিনোপ্লাস্ট। এগুলো আমরা আলোচনা করব। আগে আমরা আসি ক্লোরোপ্লাস্ট সম্পর্কে। এরপরে দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরো শব্দের অর্থ হচ্ছে সবুজ। ক্লোরো শব্দের অর্থ সবুজ, অর্থাৎ এই ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণের জন্য দায়ী বা সবুজ রঙের হয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ উদ্ভিদের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকার কারণে, উদ্ভিদের পাতার মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকার কারণে পাতার বর্ণ সবুজ হয়ে থাকে। এখন আমরা আসি, এই যে লিউকোপ্লাস্ট, লিউকো লিউকো মানে হচ্ছে বর্ণহীন। লিউকো মানে হচ্ছে বর্ণহীন। এখানে প্রত্যেকটা নামেরই কিন্তু আলাদা আলাদা অর্থ রয়েছে, সে অর্থ অনুযায়ী কিন্তু আমরা ভাগ করছি। নামের মধ্যেই কিন্তু পরিচয় লুকায়িত থাকে। দেখো, এই যে লিউকোপ্লাস্ট, লিউকো মানে হচ্ছে বর্ণহীন, লিউকো মানে হচ্ছে বর্ণহীন। তার মানে এই যে লিউকোপ্লাস্টটা বর্ণহীনের মধ্যে বিদ্যমান। এখন আসো, আমরা প্রথমেই লিউকোপ্লাস্ট নিয়ে কথা বলি। এই লিউকোপ্লাস্টটা হচ্ছে বর্ণহীন। এই লিউকোপ্লাস্টের মধ্যে এই যে তিনটা প্রকার, একটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, এলিওরোপ্লাস্ট এবং ইলায়োপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট, এলিওরোপ্লাস্ট এবং ইলায়োপ্লাস্ট। এই যে লিউকোপ্লাস্টটা মূলত কি করে থাকে? খাদ্য সঞ্চয় করে থাকে, খাদ্য সঞ্চয় করে থাকে, করে থাকে খাদ্য সঞ্চয় করে থাকে, খাদ্য সঞ্চয় করে থাকে। ঠিক আছে, এখন এই লিউকোপ্লাস্টটা কোন ধরনের খাদ্য সংরক্ষণ করবে, সেই অনুযায়ী আমরা লিউকোপ্লাস্টটাকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, এলিওরোপ্লাস্ট এবং ইলায়োপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট, এলিওরোপ্লাস্ট এবং ইলায়োপ্লাস্ট। এই যে অ্যামাইলোপ্লাস্ট, অ্যামাইলো মানে হচ্ছে অ্যামাইলো মানে হচ্ছে শর্করা। অ্যামাইলো মানে হচ্ছে শর্করা। আমরা পড়ছিলাম অ্যামাইলোলেইস, অ্যামাইলোলেইস। ঠিক আছে, অ্যামাইলোপ্লাস্ট, অ্যামাইলো অ্যামাইলোপ্লাস্ট, অ্যামাইলোলেইস ইত্যাদি আমরা বিভিন্ন ধরনের নামকরণ করছিলাম, অর্থাৎ শর্করার উপকরণ। ঠিক আছে, ওখান থেকে আসলে অ্যামাইলো শব্দটা, এই অ্যামাইলো শব্দটার অর্থ হচ্ছে শর্করা। তার মানে যে সমস্ত লিউকোপ্লাস্ট শর্করা সঞ্চয় করবে তাদেরকে বলা হয় অ্যামাইলোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট কাকে বলা হয়? যে সমস্ত লিউকোপ্লাস্ট শর্করা সঞ্চয় করবে, শর্করা বা কার্বোহাইড্রেট সঞ্চয় করবে। এরপর আমরা আসি এলিওরোপ্লাস্ট, এলিওরোপ্লাস্ট। এই এলিওরো শব্দের অর্থ হচ্ছে প্রোটিন। এলিওরো শব্দের অর্থ হচ্ছে প্রোটিন।
তার মানে যে সমস্ত প্লাস্টিড লিউকোপ্লাস্ট প্রোটিন সঞ্চয় করবে বা আমিষ সঞ্চয় করবে তাদেরকে বলা হয় এলিউরোপ্লাস্ট। এরপর আমরা আসি ইলায়োপ্লাস্ট। ইলায়োপ্লাস্ট, এই ইলায়ো শব্দের অর্থ হচ্ছে স্নেহ, স্নেহ বা লিপিড, স্নেহ বা লিপিড। তার মানে যে সমস্ত পদার্থ স্নেহ বা লিপিড সঞ্চয় করে তাদেরকে বলা হয় ইলায়োপ্লাস্ট। এখন দেখো, লিউকোপ্লাস্ট মানে হচ্ছে বর্ণহীন। লিউকোপ্লাস্টের কাজ কি? খাদ্য সঞ্চয় করা। তার মানে অ্যামাইলোপ্লাস্ট শর্করা সঞ্চয় করবে, এলিউরোপ্লাস্ট প্রোটিন সঞ্চয় করবে এবং ইলায়োপ্লাস্ট স্নেহ বা লিপিড সঞ্চয় করবে। এবার আমরা আসি, লিউকোপ্লাস্টের আলোচনা শেষ, আমরা লিউকোপ্লাস্টটা মুছে দিতে পারি। লিউকোপ্লাস্টটা মুছে দিয়ে আমরা কি করব? এই যে ক্রোমোপ্লাস্ট সম্পর্কে আলোচনা করব। ক্রোমোপ্লাস্ট, এবার আসো, এই যে ক্রোমোপ্লাস্ট, ক্রোমো মানে হচ্ছে রঞ্জক পদার্থ। এই যে ক্রোমোপ্লাস্টের কাজ হচ্ছে ফুলকে বর্ণযুক্ত ও আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা। পরাগায়নে সাহায্য করা। পরাগায়নে সাহায্য করা। এই যে পরাগায়ন, এটা হচ্ছে উদ্ভিদের এক ধরনের প্রজননের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে পরাগায়নটা মূলত কিভাবে হয়ে থাকে? পরাগায়নটার অন্যতম একটা মাধ্যম হচ্ছে যখন, যেমন মনে করো মৌমাছি বা বিভিন্ন ধরনের কীটপতঙ্গ, পাখি, এই সমস্ত প্রাণীগুলো যখন ফুলের আকর্ষণীয়তার মধ্যে এসে যখন ওই ফুলের মধ্যে আসে, ওই ফুলের মধ্যে এসে যখন ওই ফুলের মধ্যে মধু খাওয়া বা ওই ফুলের মধ্যে যখন থাকে, তখন ওই ফুল থেকে যে পরাগরেণু রয়েছে, পরাগরেণুগুলো ওই প্রাণীর মধ্যে আটকে যায়। তখন ওই প্রাণীরা যখন আরো একটা ফুলের মধ্যে যায়, তখন গিয়ে ওই পরাগরেণুগুলো ওই ফুলের গর্ভমুণ্ডে পতিত হয়। এভাবে আসলে পরাগায়ন সম্পন্ন হয়, এটা আমরা জানি। এই যে এই ফুল যত যত বেশি বর্ণযুক্ত হবে, যত বেশি আকর্ষণীয় হবে, লাল, নীল, সবুজ, এভাবে যখন ফুল যত বেশি আকর্ষণীয় হবে, তত বেশি কিন্তু পরাগায়নের সহায়তা হবে। কিভাবে? যাতে বিভিন্ন মৌমাছি বা কীটপতঙ্গ যত বেশি আকর্ষণীয় হবে, তত বেশি কীটপতঙ্গ তত বেশি যাবে, তত বেশি মৌমাছি ওই জায়গার মধ্যে বেশি যাবে এবং তত বেশি পরাগায়ন ঘটবে। তার মানে ফুলগুলোকে বর্ণযুক্ত এবং আকর্ষণীয় করে পরাগায়নে সহায়তা করাই হচ্ছে ক্রোমোপ্লাস্ট। যেহেতু ক্রোমো মানে হচ্ছে রঞ্জক পদার্থ বা বর্ণযুক্ত পদার্থ, সেহেতু এই ক্রোমোপ্লাস্টটা ফুলকে বর্ণযুক্ত করবে এবং আকর্ষণীয় করে পরাগায়নে সহায়তা করবে। এখন আসো, এখানের মধ্যে যে বিভিন্ন প্রকার রয়েছে সেগুলো সম্পর্কে আমরা বলি। এই যে রোডোপ্লাস্ট, রোডো মানে হচ্ছে লাল। রোডোপ্লাস্টের মধ্যে রোডো মানে হচ্ছে লাল, রোডো মানে হচ্ছে লাল। তার মানে যে সমস্ত ক্রোমোপ্লাস্ট লাল বর্ণ প্রদর্শন করবে তাদেরকে আমরা বলবো রোডোপ্লাস্ট। এরপর আমরা আসি ফিওপ্লাস্ট। ফিও মানে হচ্ছে বাদামি, ফিও মানে হচ্ছে বাদামি, ফিও মানে হচ্ছে বাদামি। রোডো মানে হচ্ছে লাল, ফিও মানে হচ্ছে বাদামি। এরপর আমরা আসি জ্যান্থো। জ্যান্থো মানে হচ্ছে হলুদ, আর ক্যারোটিনো মানে হচ্ছে কমলা। জ্যান্থো মানে হচ্ছে হলুদ, হলুদ, এবং ক্যারোটিনো মানে হচ্ছে ক্যারোটিন, ক্যারোটিন মানে হচ্ছে কমলা, ক্যারোটিন কমলা। তার মানে আমরা এখানে লিখতে পারি রোডো মানে হচ্ছে লাল, অর্থাৎ লাল বর্ণের জন্য দায়ী, বাদামি বর্ণের জন্য দায়ী। তার মানে ফুলের রংগুলোকে লাল, বাদামি, হলুদ এবং কমলা, সাধারণত ফুলের বর্ণ এই এই 3-4 কালারের কিন্তু হয়ে থাকে। যদি ফুল কোনোদিনও দেখা যায় লাল হয়েছে, তখন সেটার জন্য কোন পদার্থ দায়ী? রোডোপ্লাস্ট দায়ী। বাদামি হলে সেটার জন্য কে দায়ী? ফিওপ্লাস্ট দায়ী। হলুদ হলে জ্যান্থোপ্লাস্ট এবং কমলা হলে ক্যারোটিনোপ্লাস্ট।
তো আমাদের ক্রোমোপ্লাস্ট সম্পর্কে আমাদের আলোচনা শেষ। এবার আমরা চলে আসবো ক্লোরোপ্লাস্ট সম্পর্কে আলোচনা। ক্লোরোপ্লাস্ট নিয়ে আসলে আমাদের বিস্তারিত আলোচনা বা মেইন আলোচনা। এবার আসো আমরা ক্লোরোপ্লাস্ট নিয়ে আলোচনা করবো। ক্লোরোপ্লাস্ট নিয়ে বেসিক একটা কথা বলে নিই। ক্লোরো মানে হচ্ছে সবুজ, সবুজ অর্থাৎ এই সবুজ পদার্থ বা এই সবুজ একটা জিনিস যেটা আসলে উদ্ভিদের পাতাকে যেমন সবুজ করে, তেমন সালোক সংশ্লেষণ নামক একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া গঠনে কিন্তু সাহায্য করে। এখন আমরা আসবো ক্লোরোপ্লাস্টের বিস্তারিত গঠন, কাজ ইত্যাদি সম্পর্কে মেইন আলোচনার মধ্যে আমরা এখন প্রবেশ করব। এখন আমরা দেখব ক্লোরোপ্লাস্ট। এই যে ক্লোরোপ্লাস্ট, এটা হচ্ছে সবুজ বর্ণের এক ধরনের অঙ্গ, ঠিক আছে। এই যে ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্টের মধ্যে এই চিত্রটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের একটা চিত্র। এই চিত্রের মধ্যে আমরা যদি দেখি, এই ক্লোরোপ্লাস্টের চারপাশে একটা আবরণ রয়েছে। এই আবরণটা, এই আবরণটা হচ্ছে এটাই হচ্ছে আবরণী। এই আবরণটাকে যদি আমরা একটু জুম করে দেখি, আবরণটাকে যদি আমরা একটু জুম করে দেখি, তাহলে এটা আমরা দুইটা স্তর দেখতে পাবো। আবরণের কয়টা স্তর? দুইটা স্তর। তার মানে এই যে দেখো, আবরণের এই জায়গাটাতে যে কথাটা বলা আছে সেটা হচ্ছে আবরণীটা হবে দ্বিস্তরী আবরণী। দ্বিস্তরী আবরণী, দুই স্তরের একটা আবরণী, যেখানের মধ্যে গ্লাইকোসিল গ্লিসারাইড, গ্লাইকোসিল গ্লিসারাইড থাকবে। অর্থাৎ গ্লাইকোসিল গ্লিসারাইড, এই আবরণটা হচ্ছে গ্লাইকোসিল গ্লিসারাইড দ্বারা গঠিত আবরণ। গ্লাইকোসিল গ্লিসারাইড দ্বারা গঠিত আবরণ, দুই স্তর বিশিষ্ট। তার মানে পুরো ক্লোরোপ্লাস্টটা দুই স্তর বিশিষ্ট আবরণীতে আবৃত, যেটার মধ্যে গ্লাইকোসিল গ্লিসারাইড বিদ্যমান। ঠিক আছে, এবার আমরা আসি আবরণীর পড়াটা শেষ। এবার আমরা আসি ভেতরের আলোচনায়। এই যে ভেতরের মধ্যে যে একটু গুটি গুটি, যে তোমরা তোমাদের বইয়ে দেখলেও দেখবা যে ভেতরের মধ্যে এক ধরনের ধাত্র রয়েছে। অর্থাৎ ভেতরের যে পরিপূর্ণ জায়গাটা, যে তরল পদার্থে পরিপূর্ণ থাকে, যে তরল পদার্থে পরিপূর্ণ থাকে, এই ভেতরের এই জায়গাটাকে বলা হয় স্ট্রোমা বা ম্যাট্রিক্স। স্ট্রোমা বা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা মূলত পানিগ্রাহী কলয়েড ধর্মী পদার্থ। এই ম্যাট্রিক্সটা মূলত পানিগ্রাহী, মানে ভেতরের পুরো জায়গাটা পানিগ্রাহী কলয়েড ধর্মী, কলয়েড ধর্মী পদার্থ, কলয়েড ধর্মী পদার্থের দ্বারা পরিপূর্ণ। এখন এই ভেতরের জায়গাটাতে কি কি রয়েছে? ভেতরের জায়গাটাতে রয়েছে প্রধানত আমরা দেখি, এটা হচ্ছে রাইবোজোম। এই যে রাইবোজোম, এটা হচ্ছে নিজস্ব একটা রাইবোজোম। এই রাইবোজোম এর মান কতটুকু? এটা হচ্ছে 70S রাইবোজোম। 70S রাইবোজোম। তার মানে উদ্ভিদের মধ্যে বিদ্যমান রাইবোজোম 80S হলেও উদ্ভিদের মধ্যে যে ক্লোরোপ্লাস্ট রয়েছে, ক্লোরোপ্লাস্টের ভেতরে নিজস্ব একটা রাইবোজোম রয়েছে। সেই রাইবোজোমটা মূলত 70S রাইবোজোম। এরপর আমরা সেখানের মধ্যে নিজস্ব বৃত্তাকার ডিএনএ রয়েছে, নিজস্ব বৃত্তাকার ডিএনএ রয়েছে। ডিএনএ, এখানে ডিএনএ এবং আরএনএ দুইটাই কিন্তু থাকে না। সাধারণত ডিএনএ থাকে, ডিএনএ যদি না থাকে সেক্ষেত্রে আরএনএ থাকবে। তার মানে এখানের মধ্যে যে ডিএনএ রয়েছে, এই ডিএনএটা নিজস্ব। প্রথম কথা হচ্ছে এই ডিএনএটা নিজস্ব ডিএনএ, এবং দ্বিতীয় কথা হচ্ছে এই ডিএনএটা বৃত্তাকার ডিএনএ, বৃত্তাকার ডিএনএ। ঠিক আছে, এই ডিএনএটা নিজস্ব ডিএনএ এবং বৃত্তাকার ডিএনএ। এই ডিএনএ অণুর মধ্যে একটা জিনিস খেয়াল করো, প্রায় 200টি ডিএনএ বিদ্যমান থাকে। ক্লোরোপ্লাস্টের মধ্যে প্রায় 200টি ডিএনএ বিদ্যমান থাকে। প্রায় এরকম ডিএনএ 200টা বিদ্যমান থাকে। এখানে মধ্যে আমি একটা দেখাইছি, কিন্তু আসলে একটা ক্লোরোপ্লাস্টের মধ্যে প্রায় 200টা ডিএনএ বিদ্যমান থাকে। এগুলা হচ্ছে নিজস্ব ডিএনএ এবং বৃত্তাকার ডিএনএ। এখন এই নিজস্ব বৃত্তাকার ডিএনএ যদি না থাকতো, তাহলে ফটোসিনথেসিস প্রক্রিয়া বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কিন্তু ঘটতো না। মূলত এই নিজস্ব ডিএনএ থাকার কারণেই
সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা ঘটতেছে। আমরা পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করব। এখন এখানের মধ্যে থাকে অসমোফিলিক দানা, অসমোফিলিক দানা যেটাকে শ্বেতসার দানাও বলা হয়, এবং এখানে আমাদের তৈলবিন্দুও থাকে। তো এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের স্ট্রোমা বা ধাত্র বা ম্যাট্রিক্স যেটাই বলা হোক, পানিগ্রাহী কলয়েড ধর্মী পদার্থ, এখানের মধ্যে এটা নিয়ে আলোচনা। এবার আমরা আসি মেইন আলোচনা, এটা হচ্ছে গ্রানাম এটিপি সিনথেসিস। গ্রানাম এবং এটিপি সিনথেসিস, এই গ্রানাম শব্দটা আসলে কি, গ্রানাম জিনিসটা আসলে কি? স্ট্রোমাতে অসংখ্য থলে আকৃতির 100 থেকে 300 অ্যাংস্ট্রম প্রস্থ বিশিষ্ট ত্রিমাত্রিক সজ্জার গঠন বিদ্যমান, এদেরকে বলা হয় থাইলাকয়েড। প্রত্যেকটি থাইলাকয়েড ভিতরে একটি প্রকোষ্ঠ থাকে, এই প্রকোষ্ঠে থাকে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, জ্যান্থোফিল, ক্যারোটিন, লিপিড ও এনজাইম। দেখো গ্রানাম, গ্রানাম হচ্ছে একবচন, গ্রানাম হচ্ছে একবচন। বহুবচনে, বহুবচনে হচ্ছে গ্রানা, বহুবচনে হচ্ছে গ্রানা। এই যে পুরা যে গঠনটা, পুরাটাকেই বলা হয় গ্রানা। এই যে পুরা যে একটা গঠন দেখতেছি আমরা, একটা বক্স আকৃতির একটা গঠন, পুরাটাকেই বলা হয় গ্রানা। এই গ্রানার মধ্যে প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা অংশকে বলা হয় গ্রানাম, প্রত্যেকটা অংশ। এই যে পুরা জিনিসটাকে যদি আমি দেখি, এরকম না অনেকটা, এই এখানের মধ্যে প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা অংশকে বলা হয় গ্রানাম একবচন, এবং পুরাটাকে মিলে বলা হয় গ্রানা। এখন দেখো এই গ্রানাম, গ্রানাম মানে হচ্ছে থাইলাকয়েড। গ্রানাম বলতে বোঝানো হচ্ছে থাইলাকয়েডকে, এটাকে বলা হয় থাইলাকয়েড, থাইলাকয়েড। এই যে থাইলাকয়েডটা মূলত কতটুকু দৈর্ঘ্যের হয়? 100 থেকে 300 অ্যাংস্ট্রম, 100 থেকে 300 অ্যাংস্ট্রম দৈর্ঘ্যের হয়ে থাকে। এই থাইলাকয়েডটা মূলত 100 থেকে 300 অ্যাংস্ট্রম দৈর্ঘ্যের হয়ে থাকে। এই থাইলাকয়েডের মধ্যে কি কি বিদ্যমান? এই থাইলাকয়েডের মধ্যে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল, লিপিড এবং এনজাইম বিদ্যমান। ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল, জ্যান্থোফিল, লিপিড এবং এনজাইম, লিপিড এবং এনজাইম। এই জিনিসগুলো কিন্তু একটা গ্রানামের মধ্যে বিদ্যমান থাকে। এখন এই গ্রানামটা মূলত, এখন এই যে গ্রানাম রয়েছে, গ্রানাম, ওই যে একটা একটা গ্রানাম, এই যে এরকম গ্রানাম কয়টা থাকে? এরকম গ্রানাম মূলত থাকে 10 থেকে 100টি। তার মানে 10 থেকে 100টি গ্রানাম মিলিত হয়ে, মিলে 10 থেকে 100টি গ্রানাম মিলে কি গঠিত হয়? গ্রানা গঠিত হয়। তার মানে একটা পুরা গ্রানার মধ্যে, এখানে তো আমি কয়েকটা দেখাইছি, কিন্তু আসলে একটা পুরা গ্রানার মধ্যে গ্রানাম থাকবে, গ্রানাম থাকবে 10 থেকে 100টি। তার মানে 10 থেকে 100টা গ্রানাম মিলিত হয়ে একটা গ্রানা গঠন করবে। এবং একটা প্লাস্টিডের মধ্যে গ্রানা থাকবে 30 থেকে 40টি। এখানে তো আমি শুধুমাত্র দুইটা দেখাইছি, কিন্তু আসলে মূলত 30 থেকে 40টি না, 40টি থেকে 60টি, 40টি থেকে 60টি, এরকম পুরা গ্রানা থাকে কয়টা? 40টি থেকে 60টি। তার মানে আমি বলতে পারি 10 থেকে 100টা গ্রানা মিলিত হয়ে একটা গ্রানা গঠন করে, এবং একটা ক্লোরোপ্লাস্টের মধ্যে এরকম 40 থেকে 60টি গ্রানা বিদ্যমান। এই গ্রানা এবং গ্রানামের আলোচনা শেষ। এবার আমরা আসি এটিপি সিনথেসিস নিয়ে আলোচনা। এটিপি সিনথেসিস বা ফটোসিনথেটিক ইউনিট। সালোক সংশ্লেষণকারী অঙ্গ। থাইলাকয়েড মেমব্রেন বহু গোলাকার বস্তু ধারণ করে, থাইলাকয়েড মেমব্রেন বহু গোলাকার বস্তু ধারণ করে। থাইলাকয়েড মেমব্রেনের ভেতরের গাত্রে অসংখ্য সালোক সংশ্লেষণকারী একক ও এটিপি সিনথেসিস নামক বস্তু থাকে। এটিপি সিনথেসিস নামক বস্তু এটিপি তৈরির সকল এনজাইম সেখানের মধ্যে বিদ্যমান থাকে। এখন দেখো, এই যে আমরা যে বললাম গ্রানাম,
গ্রানামটাকে যদি আমি একটু বড় করে লিখি, এভাবে যদি আমি লিখি, এই যে গ্রানামটা, এখন পাশে আরো একটা গ্রানাম যুক্ত অবস্থায় আছে, পাশে আরো একটা গ্রানাম যুক্ত অবস্থায় আছে। এখন দেখো, এই যে গ্রানামের যে মেমব্রেন অর্থাৎ গ্রানামের যে বাহিরের স্তর, এই বাহিরের স্তরের মধ্যে অসংখ্য গোলাকৃতির বস্তু থাকে, গোলাকৃতির বস্তু। বাহিরের যে মেমব্রেন, ভেতরের মধ্যে নয়, এই যে গ্রানামের বাহিরে, এই যে বাহিরে গোলাকৃতির বস্তু থাকে, বাহিরের মধ্যে গোলাকৃতির বস্তু থাকে। গোলাকৃতির বস্তুটা বিভিন্ন শেপের হয়ে থাকে, যেমন মনে করো এরকম, অনেকটা এরকম, অনেকটা আবার লম্বা আকৃতির আছে, কিছু কিছু আছে গোলাকৃতির। এগুলা সবগুলা মিলে কিন্তু একটা, আমরা মাইটোকন্ড্রিয়াতে পড়ছিলাম, এরকম বিভিন্ন সাইজের কয়েকটা গঠন মিলে এটিপি সিনথেসিস নামক একটা জায়গা গঠন করে। এটিপি সিনথেসিস, এটিপি সিনথেসিস নামক যে জায়গাটা গঠন করে, ওই জায়গার মধ্যে বিভিন্ন ধরনের এনজাইম বিদ্যমান থাকে, বিভিন্ন ধরনের এনজাইম বিদ্যমান থাকে। মূলত মূলত এই প্রতি, এটা হচ্ছে একটা ইউনিট, একটা ইউনিট গঠন করে, সেরকম মানে এরকম কয়েকটা এটিপি সিনথেসিস মিলে একটা ইউনিট গঠন করবে, ঠিক আছে। এই একটা ইউনিটের মধ্যেই মূলত ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল, এই যে আমরা বললাম ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল, এগুলো আসলে কোথায় থাকে? এগুলো আসলে মূলত এখানে থাকে, ওই এটিপি সিনথেসিসের একটা ইউনিটের মধ্যে এগুলো থাকে। লিপিড এনজাইম এগুলো বিদ্যমান থাকে। শুধু তাই নয়, শুধুমাত্র এখানের মধ্যে এই জিনিসগুলো বিদ্যমান আছে এটা নিয়ে এত অবাক হওয়ার কিছু নাই। সামনে আরো অবাক হওয়ার আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যেগুলা থাকে, এগুলা কয়টা থাকে জানো? প্রায় 300 থেকে 400টা। অর্থাৎ এই ইউনিটের মধ্যে, একটা ইউনিটের মধ্যে এরকম ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, লিপিড এনজাইম, এই ধরনের প্রায় 300 থেকে 400টা অণু থাকে। এই 300 থেকে 400টা অণু, এনজাইম, এগুলো সবগুলো মিলিত হয়ে মূলত সালোক সংশ্লেষণের জন্য যে ধরনের এনজাইম প্রয়োজন সেগুলো আসলে তৈরি করে এখানে। এটার কারণে মূলত সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা সম্পন্ন হয়। তার মানে আমরা কি বললাম? বাহিরের আবরণী থাকবে দ্বিস্তরী গ্লাইকোসিল গ্লিসারাইড দ্বারা গঠিত, এবং ভিতরের যে ধাত্র বা ম্যাট্রিক্স সেটা মূলত পানিগ্রাহী এবং কলয়েড ধর্মী। এই কলয়েড ধর্মী পানিগ্রাহী যে পদার্থ, ধাত্র বা ম্যাট্রিক্স, সেখানের মধ্যে কি বিদ্যমান থাকবে? বৃত্তাকার নিজস্ব ডিএনএ থাকবে, তৈলবিন্দু থাকবে, সাথে সাথে দানা রাইবোজোম থাকবে যেটা 70S, এবং এখানের মধ্যে যে যে গ্রানা রয়েছে, সেই গ্রানা থাকবে প্রায় 30 থেকে না, প্রায় 40 থেকে 60টা, এবং 40 থেকে 60টা গ্রানার, প্রত্যেকটা গ্রানার মধ্যে গ্রানাম থাকবে 10 থেকে 100টা। ওই 10 থেকে 100টা গ্রানামের মধ্যে একটাকে যদি আমরা এভাবে জুম করে দেখি, এই যে একটাকে আমরা যদি এভাবে জুম করে দেখি, তখন এখানের মধ্যে চারপাশে দানাদার অসংখ্য বস্তু দেখা যাবে। কিছু দানাদার বস্তু এভাবে একত্রিত হয়ে একটা এটিপি সিনথেসিস ইউনিট গঠন করবে। সেই এটিপি সিনথেসিস ইউনিটের মধ্যে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, তারপরে ক্যারোটিন, জ্যান্থোফিল, লিপিড এনজাইম, এই ধরনের অসংখ্য প্রায় 300 থেকে 400টা অণু সেখানের মধ্যে বিদ্যমান থাকবে। এই জায়গার মধ্যে, শুধুমাত্র এই জায়গার মধ্যে, ছোট্ট একটা জায়গার মধ্যে বিদ্যমান থাকবে। সেখানে মূলত তারা সালোক সংশ্লেষণের জন্য যে সমস্ত এনজাইম প্রয়োজন সবকিছু তারা গঠন করবে, সবকিছু তারা উৎপন্ন করবে, বিক্রিয়া ঘটিয়ে তারা প্রত্যেকটা, দেখো ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল, লিপিড এনজাইম, এরা সবাই প্রায় 300 থেকে 400টা এই এটিপি সিনথেসিসের একটা ইউনিটের মধ্যে বিদ্যমান থাকে। এরা সবাই মিলে বিভিন্ন ধরনের এনজাইম, যেগুলো আসলে সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয়, সেগুলো তৈরি করবে এবং পরবর্তীতে গিয়ে এই যে ক্লোরোপ্লাস্টটাই মূলত মূলত এই জায়গাতে, গ্রানামের এই জায়গাটাতে আসলে যে মূলত সালোক সংশ্লেষণ, এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য যে সহায়তা করা দরকার, তার জন্য যত ধরনের এনজাইম প্রয়োজন সবকিছু তৈরি করা হয় এই জায়গার মধ্যে। সেজন্য আসলে এই অঙ্গাণুটাকে বলা হয় সালোক সংশ্লেষণের জন্য সাহায্যকারী অঙ্গাণু, সালোক সংশ্লেষণ অঙ্গাণু বলা হয়, ফটোসিনথেসিস অঙ্গাণু বলা হয় এটাকে। তার মানে আমরা এখন প্লাস্টিড ক্লোরোপ্লাস্ট সম্পর্কে যে আলোচনাটা করলাম, এই আলোচনাটা আসলে মূলত বেসিক থেকে শুরু করে আসলে বিস্তারিত ভাবে এই আলোচনাটা। তো আশা করি আজকের ক্লাসটা সবাই খুব ভালো মতোই বুঝতে পারছো। পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।